1980 সালে যুক্তরাষ্ট্র সরকার তেল, গ্যাস এবং বিদ্যুৎ কেনাবেচাকে উদারীকরণ করে দেয় এবং এর ফলে বেশ কিছু কোম্পানি দাঁড়িয়ে যায়। তার মধ্যে অন্যতম একটি শক্তিশালী প্রতিষ্ঠান ছিল এনরন, যারা 1985 থেকে 2000 এই সময়টার মধ্যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম নাম করা এবং সবচেয়ে শক্তিশালী এবং পলিটিক্যালি কানেক্টেড কোম্পানির নাম ছিল এনরন। এনরন প্রতিষ্ঠিত হয়েছিল কেনেথ লের হাত ধরে, যিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ক্যানি বয় নামে পরিচিত। তবে তার এই ক্যানি বয় উপাধিটা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, কারণ 2000 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দেখা গিয়েছিল এনরনের দৌড়ঝাঁপ। এককভাবে সবচেয়ে বড় ডোনার হিসেবে পরিচিত ছিল ক্যানলে বা ক্যানেথ লে, যিনি ক্যানি বয় হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ইতিহাসে। তার মানে আপনাদের অনেকেরই মনে হতে পারে আমি আজকে যে কোম্পানিটি নিয়ে কথা বলছি সেটি বোধহয় এখনও এক্সিস্ট করছে না, সেই কোম্পানিটি এখন আর এক্সিস্ট করছে না। বাট এই অন্যতম শক্তিশালী কোম্পানিটি যুক্তরাষ্ট্রের ইতিহাস থেকে হারিয়ে গিয়েছিল কর্পোরেট দুর্নীতি এবং এথিক্যাল ফেলিয়ার্সের জন্য। যেই কোম্পানিটি 1990 থেকে 2000 মাত্র 10 বছরের ভিতরে একটি $60 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়েছিল এবং দ্য ফরচুন ম্যাগাজিনে টানা 6 বার সবচেয়ে উদ্ভাবনের প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত ছিল, সেই কোম্পানিটি রাতারাতি হারিয়ে গিয়েছিল। মাত্র 3 মাসের ব্যবধানে তাদের $90 শেয়ার মাত্র $1 নেমে এসেছিল। 60,000 এমপ্লয়ি তাদের চাকরি হারিয়েছিল, হাজার হাজার বিনিয়োগকারী পথে বসেছিল, কেউ তার বিনিয়োগের শেষ টাকাটুকুও নিয়ে যেতে পারেনি। কিন্তু কেন ঘটেছিল এই ঘটনা? মূল প্রতারণাটা শুরু হয় 1990 সালে, যখন কেনেথ লে নতুন একটা কৌশল নিয়ে আসে বাজারে বাস্তবায়ন করার জন্য, আর সেই কৌশলের নাম ছিল মার্ক টু মার্কেটিং। আর এই মার্ক টু মার্কেটিং এই কৌশলটা বাস্তবায়ন করার জন্য তিনি হায়ার করেছিলেন জেফ্রি স্কেলিংকে। আর জেফ্রি স্কেলিং তার প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অ্যান্ড্রিও ফাস্টার, যিনি পরবর্তীতে কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ছিলেন, এই অ্যান্ড্রিও ফাস্টার হেল্পম্যান। সো বেসিক্যালি এই 3 ব্যক্তির মাথা থেকে এসেছিল এই মার্ক টু মার্কেটিং পদ্ধতি, যে মার্ক টু মার্কেটিং পদ্ধতি অনুসরণ করে শেয়ার মার্কেটে শেয়ারের দাম হু হু করে বেড়ে যাচ্ছিল এবং বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা এক প্রকার বলতে গেলে হুমড়ি খেয়ে পড়ছিল বিনিয়োগ করার জন্য, বাট ভেতরে কিন্তু ঘটছিল অন্য কিছু। এখন মূল আলোচনার বিষয় হলো আসলে ব্যাকগ্রাউন্ডে ঘটেছিলটা কি, কেন এনরনের এই অধপতন। তো বেসিক্যালি এনরনের যে প্রধান চিফ এক্সিকিউটিভ অফিসার কেনেথ লে, এই ব্যক্তি এনরনকে একটা নর্মাল বা একটা সাধারণ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে এটাকে একটা এনার্জি কোম্পানিতে প্রতিষ্ঠিত করেন। এবং শুধু তাই নয়, এটাকে শেয়ার মার্কেটে অ্যানলিস্টেড করে এই যে বিদ্যুতের দামটা বা এই যে তাদের কোম্পানির যে ভ্যালুসটা, সেটাকে তারা শেয়ারের মাধ্যমে আদান প্রদান করতে থাকে। তো আসলে তাদের সব কিছুই ঠিকঠাকভাবে চলছিল, বাট মূল প্রতারণাটা ছিল হচ্ছে এমটিএম। আসলে এমটিএম কি? এমটিএম হলো মার্ক টু মার্কেট পদ্ধতি। এই মার্ক টু মার্কেট পদ্ধতি বা এমটিএম, এই কেলেঙ্কারির সাথে কিন্তু আরেকটা পক্ষ জড়িত ছিল, তার নাম হচ্ছে অ্যান্ডারসন। অ্যান্ডারসন আসলে কে? অ্যান্ডারসন হচ্ছে এনরনের অডিট ফার্ম, যারা এনরনকে অডিট করতো। সো তাদের এই টোটাল জালিয়াতির সাথে এই এমটিএম, স্পেশাল পারপাস এন্টিটি, অ্যান্ডারসন এবং অ্যান্ড্রিও ফাস্টো, এই 4টা নাম আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। সো এই মার্ক টু মার্কেটিংয়ের মাধ্যমে বেসিক্যালি ভবিষ্যতের লাভটাকে বর্তমানে দেখানো হতো। মানে ধরুন আমি কোনো একটা বিজনেসে ইনভেস্ট করব, এখন আমি সেখানে ইনভেস্ট করার সাথে সাথে রাতারাতিতেও আর আমার লাভটা চলে আসবে না। এখন সাপোজ আমি তার সাথে চুক্তি করলাম 10 ইয়ার্সের, কিন্তু আমার বেসিক্যালি ব্রেক ইভেন পয়েন্ট 3 ইয়ার্স পরে কমপ্লিট হবে এবং আমি কিন্তু জানিই না আদৌ কমপ্লিট হবে কি না। অথচ আমি যখনই সেই কোম্পানির সাথে চুক্তি করলাম বা ইনভেস্ট করলাম, একদম প্রথম বছরই সকল লাভগুলোকে আর্থিক বিবরণীতে সংযোজন করলাম। এই যে জালিয়াতিটা আমি করলাম, এটাকে মার্ক টু মার্কেট অ্যাকাউন্টিং বলা হয়। অন্যদিকে তাদের যে অডিট ফার্ম অ্যান্ডারসন, তারা কিন্তু পুরো বিষয়টাকে গভর্নমেন্টের কাছ থেকে গোপন করে যাচ্ছিল, তারা কিন্তু সেটা অডিট রিপোর্টে শো করছিল না। এই যে আয়ের যেই একটা বিশাল ফারাক। আচ্ছা, এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ঠিক আছে ভাই, ভালো কথা বুঝলাম, আয় হয় নাই, কিন্তু 10 ইয়ার্স পরে তো লস হলো, তাহলে সেটা কেন আর্থিক বিবরণীতে আসলো না? ভেরি গুড কোয়েশ্চেন্স। এখানে আরেকটা ব্যক্তির নাম বলেছিলাম, তার নাম হচ্ছে অ্যান্ড্রিও ফাস্টো। এই ব্যক্তি ছিল এনরনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। এই দুষ্ট লোকের মাথা থেকে আরেকটি সত্তা বেরিয়ে আসে, সত্তাটির নাম হচ্ছে স্পেশাল পারপাস এন্টিটি, এসপিই, যেটা ছিল এনরনের ছায়া কোম্পানি। অর্থাৎ ভাই, আমি লাভ হইলে এমটিএম দিয়ে আর্থিক বিবরণীতে দেখাই দিব, আর অন্যদিকে লস হইলে এই এসপিই বা স্পেশাল পারপাস এন্টিটিসে ঢুকাই দেব। মানে হচ্ছে খুব সিম্পল জালিয়াতি। আচ্ছা চলেন তাহলে আমরা এবার একটু এনরনের কয়েকটা জালিয়াতি চুক্তি দেখে আসি। তার মধ্যে অন্যতম হচ্ছে ব্লকবাস্টার এনরন ব্রডব্যান্ড কন্ট্রাক্ট 2000 সালে। এনরন একটা চুক্তি স্বাক্ষর করে ব্লকবাস্টার কোম্পানির সাথে। এই চুক্তির উদ্দেশ্য ছিল 20 বছরের জন্য ডিজিটাল মুভি স্ট্রিমিং পরিষেবার সরবরাহ। এখন এনরন দাবি করেছিল যে এই চুক্তি তাদের বৃহৎ মুনাফা এনে দেবে, তবে প্রকৃতপক্ষে কিন্তু তখন কিন্তু ব্রডব্যান্ড পরিকাঠামো তৈরি হয়নি টোটালি, পরিষেবার প্রযুক্তিও প্রস্তুত ছিল না।
এনরন আয়ের ভুল হিসাব দেখিয়ে মুনাফা বাড়িয়ে দেখায়, যদিও প্রকল্পটি টোটালি কোনো সফলতার মুখই দেখে নাই। অথচ একদম শুরুতেই তারা সম্পূর্ণ লভ্যাংশটাকে প্রথম আর্থিক বছরে দেখিয়ে দেয়। এনরনের আরেকটা জালিয়াতি চুক্তি দেখি, এটার নাম ছিল হচ্ছে ক্যালিফোর্নিয়া ইলেকট্রিসিটি ক্রাইসিস। আসলে এই ইলেকট্রিসিটি ক্রাইসিসের মূল যে হোতা বলা হয় তা ছিল হচ্ছে এনরন। এনরন ক্যালিফোর্নিয়ার বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার সাথে একটা চুক্তি করে, যার উদ্দেশ্য ছিল বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে বাজারে কারসাজি করা। এনরন কৃত্রিমভাবে বিদ্যুৎ সংকট তৈরি করত, যার ফলে দাম বেড়ে যেত। তারা বিদ্যুতের লেনদেন অবস্থায় কারচুপি করে কোটি কোটি ডলার লাভ করে, এবং এতে কিন্তু বেসিক্যালি ক্যালিফোর্নিয়ার সাধারণ জনগণ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোই ক্ষতির সম্মুখীন হয়েছিল। এনরনের আরেকটা জালিয়াতি হচ্ছে জেডি এবং শেকো অফ ব্যালেন্স শিট ডিলস। এনরনের সেই দুষ্ট সিএফও অ্যান্ড্রু ফাস্টোর নেতৃত্বে দুটি স্পেশাল পার্টনারশিপ প্রতিষ্ঠিত হয়, যেগুলো ছিল জেডি অ্যান্ড শেকো। এই চুক্তির উদ্দেশ্য ছিল এনরনের বড় ধরনের লোকসান লুকিয়ে রাখা। তবে এই চুক্তির মাধ্যমে এনরন তাদের লোকসান অন্য বিনিয়োগ কোম্পানির উপর চাপিয়ে দেয় এবং কোম্পানির আর্থিক অবস্থা ভালো দেখানো হতো। 2001 সালে যখন এই বিষয়গুলো প্রকাশিত হয়ে যায়, তখন কিন্তু এনরন ব্যাংক্রাপসি ফাইল করতে বাধ্য হয়েছিল। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই নয়, এনরনের জালিয়াতি যুক্তরাষ্ট্র ছাড়িয়ে সুদূর ভারত উপমহাদেশ পর্যন্ত এসেছিল, যার সাক্ষী হচ্ছে ভারতের দাবল বিদ্যুৎ কেন্দ্র বা দাবল বিদ্যুৎ প্রকল্প। 1992 সালে এনরন মহারাষ্ট্র রাজ্যে দাবল বিদ্যুৎ কেন্দ্র শুরু করে। এর মূল উদ্দেশ্য ছিল 2184 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, কিন্তু প্রকল্পটির বিদ্যুতের মূল্য অত্যন্ত বেশি ছিল। এনরন দাবি করেছিল বিদ্যুৎ উৎপাদনে প্রচুর লাভ করবে, কিন্তু প্রকৃতপক্ষে এনরনের বিদ্যুতের মূল্য ভারতের বাজারের তুলনায় 3 গুণ বেশি ছিল, যা রাজনৈতিক বিরোধিতা সৃষ্টি করে। 2001 সালে এনরনের দেউলিয়া হওয়ার ফলে এই প্রকল্পটিও বন্ধ হয়ে যায়। পরে ভারত সরকার 2005 সালে এই প্রকল্পটি কিনে নেয়। এনরনের আরেকটি জালিয়াতি চুক্তির নাম ছিল এনরন পাইপলাইন, আর এই এনরন পাইপলাইনের সময়সীমা ছিল 15 বছর, কিন্তু তারা তাদের চুক্তির প্রথম বছরেই এই 15 বছরের লভ্যাংশের টাকা অ্যাট এ টাইম দেখিয়ে দেয়, আর সেই বিখ্যাত এমটিএম পদ্ধতি অনুসরণ করে। অথচ বাস্তবে এই চুক্তিটা কখনো বাস্তবায়িতই হয়নি। অথচ আমি কিন্তু প্রথম বছরই লভ্যাংশটা দেখিয়ে বিনিয়োগকারীদেরকে আকর্ষণ করলাম এবং শেয়ার মার্কেটে কিন্তু আমি আইপিওগুলো ছেড়ে দিলাম, এবং পরবর্তীতে আবার সেটা সেকেন্ডারি মার্কেটে গিয়ে সেই শেয়ারের মূল্য আবার দ্রুত বৃদ্ধি পেতে থাকলো। অন্যদিকে মিন টাইমে আসলে কিন্তু চুক্তি বাস্তবায়নই টোটালি হলো না। এই যে জালিয়াতির বিভিন্ন পদ্ধতি তারা অনুসরণ করতো এবং জালিয়াতি করতো, এগুলো সামনে আসে 2001 সালে এক হুইসেল ব্লোয়ারের থ্রোতে। সেই হুইসেল ব্লোয়ার মূলত এনরনের কিছু আর্থিক বিবরণী ফাঁস করে দেয় মিডিয়ার সামনে, এবং তিনি মিডিয়ার সামনে প্রশ্ন তুলেন আসলে এনরনের আয়ের উৎস কী। তখন বিবিসির সাংবাদিকরা কেনেথ লে এবং জেফ্রি স্কেলিং তাদের এই দুই নির্বাহীকে প্রশ্ন করেছিল যে আপনারা আসলে লভ্যাংশটা কীভাবে শেয়ার করছেন, বা আসলেই কি আপনাদের আয় আসছে কিনা। সো এই ব্যাপারগুলো যখন ঘাটাঘাটি করে দেখা যায়, তখন পাওয়া যায় আরেক বিশেষ জালিয়াতি, সেই যে নাম বলেছিলাম অ্যান্ড্রু ফাস্টো, তার সেই লিমিটেড কোম্পানি বা যেটাকে আমরা ছায়া কোম্পানি বলে আসছি। যাই হোক, এভাবেই পতন হয় বা ছন্দ পতন হয় আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় কর্পোরেট রাজা এনরন। দেখুন, কোম্পানির নির্বাহীরা যখন বুঝতে পেরেছিল যে কোম্পানিটা শেষ হয়ে যাবে, বা আসলে বেসিক্যালি বলা যায় না, যেটাকে কি বলা হয়, দ্যাটস এ ফাইন্যান্সিয়াল বাবেল, তখন কিন্তু তারা তাদের নিজেদের যেই বিনিয়োগকৃত অর্থ সেটা কিন্তু তারা তুলে নিয়ে গিয়েছিল। তাহলে মূল ক্ষতিতে কারা পড়েছিল? মূল ক্ষতিতে পড়েছিল হচ্ছে আমাদের সাধারণ বিনিয়োগকারীরা। অর্থাৎ এর ফলে যেটা ঘটেছিল, শেয়ার মার্কেটে $90 শেয়ার রাতারাতি মাত্র $1 নেমে আসে। আর এই পুরো ব্যাপারটা ঘটতে সময় নিয়েছিল 3 মাস, অক্টোবরের 1 থেকে ডিসেম্বরের 1। তো 2001 সালে এনরনকে দেউলিয়া ঘোষণা করা হয় এবং জেফ্রি স্কেলিংয়ের প্রায় 24 বছরের সাজা হয়েছিল। তবে অ্যান্ড্রু ফাস্টের সাজা হয়েছিল মাত্র 6 বছর। অন্যদিকে তাদের যে অডিট প্রতিষ্ঠান আর্থার অ্যান্ডারসন, তাদেরকে চিরতরে নিষিদ্ধ করা হয়েছিল। তাহলে কেনেথ লের ভাগ্যে কী ঘটেছিল সেই ক্যানি বয়ের ভাগ্যে? কেনেথ লে আসলে বিচার চলাকালীন অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা যান। আর এই এনরন কেলেঙ্কারি পরেই 2002 সালে সার্বেন্স অক্সলি অ্যাক্ট পাশ করা হয়, যা কর্পোরেট জালিয়াতি ঠেকানোর জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, এনরনের মতো আরেকটি কেলেঙ্কারি কি আবারও ঘটতে পারে? এনরন কেলেঙ্কারি দেখিয়ে দিয়েছে যে কর্পোরেট লোভ, স্বচ্ছতার অভাব, দুর্বল আইন একটি কোম্পানি নয়, হাজার হাজার মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। কারণ এনরনের কর্মীরা আজও তাদের বিনিয়োগকৃত অর্থ তুলে নিতে পারেনি। সো এনরনের ব্যর্থতা নিয়ে যদি আমি বলতে যাই, তাহলে আমি বলবো এনরনের ব্যর্থতার পিছনে অন্যতম দায়ী ছিল আর্থার অ্যান্ডারসন, যে অডিট ফার্মটা এনরনকে অডিট করতো। বাট
তাদেরই যোগ সাজসে বেসিক্যালি যে মার্ক টু মার্কের অ্যাকাউন্টিং পদ্ধতি, যেটা একটা টোটাল ফ্রড সিস্টেম ছিল, এই ফ্রড সিস্টেমটাকে কিন্তু সম্পূর্ণ ওভারলুক করছিল এই আর্থার অ্যান্ডারসন। কিন্তু মিন টাইম এখন প্রশ্ন আসতেই পারে যে এত লস, আগে তো বলেছি সেই শেল কোম্পানি বা একটা লুকায়িত কোম্পানি বা একটা স্পেশাল পারপাস মানে একটা অ্যান্টিটির মাধ্যমে এই যে লসগুলো হতো, লসগুলোকে লুকিয়ে রাখা হতো, যেটা কিন্তু জনগণ জানতেই পারতো না। সো দ্য ওয়ে দে আর বিহেভিং উইথ দ্য পিপল, এবং পুরো বিশ্বব্যাপী লোকজন কিন্তু বোকা বনে গিয়েছিল। সো একটা কথা আছে না, অতি লোভে তাতি নষ্ট। সো এই এনরনের খপ্পরে পড়ে বা এনরনের ফাঁদে পড়ে বা শেয়ার মার্কেটের লালসা থেকে কিন্তু অনেকেই তাদের জীবনের শেষ সম্বলটুকু হারিয়েছিল এনরনে বিনিয়োগ করার ফলে। কিন্তু মিন টাইম এনরন যা করেছিল তা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বাজেভাবে সংজ্ঞায়িত হয়, এবং পরবর্তীতে এই ধরনের ফাইন্যান্সিয়াল দুর্নীতি রোধের জন্য যুক্তরাষ্ট্র সরকার সারবেইনস-অক্সলি অ্যাক্ট পাশ করে।